উপস্থাপন এবং মূল্যায়ন। মূল্যায়ন। আর গণিত পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা দেখব যে এগুলো অন্যান্যতে আছে, তারপরে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় গণিত পাঠ পরিকল্পনার ধাপ কয়টি, তখন আমরা বলবো 7টি। আমি স্ক্রিনে সাতটি। হ্যালো, জি স্যার, কেমন আছেন স্যার? মাজহারুল ইসলাম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন? ম্যাডাম কি নেই? ম্যাডাম নেই? আর যদি কোনো শব্দ, কারো শব্দ নাই কোনো? আছি, ম্যাডাম তো 98-এ গিয়েছিল, আবার জয়েন হয়েছে। ঠিক আছে, আমি স্ক্রিনে শেয়ার করছি। আমাদের গণিত পাঠ পরিকল্পনার ধাপ হচ্ছে 7টি, সেগুলো আমরা দেখছি। ওকে, জি দেখা যাচ্ছে। জি ম্যাডাম, দেখা জি যাচ্ছে। ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, এই 7টা ধাপ কি কি? পরিচিতি, শিখনফল, বিষয়বস্তুর ধারণা, উপকরণ, প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন। আপনি যেখানে যান, প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন আপনার থাকবেই। আর পরিচিতি, শিখনফল এগুলোও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিব এখন এই জিনিসগুলো কি কি। আসলে পরিচিতি মধ্যে বলতে কি বোঝায়, এর ভিতরে কি কি থাকে, শিখনফলটা কি, এর মধ্যে কি কি থাকে। তো আমরা প্রথমেই দেখি গণিত পাঠ পরিকল্পনা ধাপ। আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন। পরিচিতি, শিখনফল, বিষয়বস্তু, ধারণা, এগুলো কিন্তু ধারাবাহিক ভাবে হবে, এলোমেলো করা যাবে না। একটা প্রশ্ন ছিল। পরিকল্পনার যে ধাপগুলো, এগুলো উপর নিচ হবে না। প্রথমে পরিচিতি, পরিচিতি একই থাকবে, শিখনফল দুইয়ে দুইয়েই থাকবে, শিখনফল 3-এ যাবে না, ম্যাম 4-এ একটা যাবে না। প্রশ্ন, জি বলুন। ম্যাম একটা প্রশ্ন ছিল। বলুন। ম্যাম এই যে বললেন গণিত পাঠ পরিকল্পনা ধাপসমূহ 7টি, মানে একটু আগে বললেন যে 3টি, মানে এটা মানে প্রশ্নটা কিভাবে হবে, কখন 3টি এটা হবে, হচ্ছে কখন 7টি সক্রিয়, হবে? সক্রিয় ধাপ হচ্ছে 3টি: প্রস্তুতি, সকল পাঠের উপস্থাপন, ক্ষেত্রে, মূল্যায়ন। হ্যাঁ, এটা হচ্ছে সকল পাঠের ক্ষেত্রে। আর গণিতের ও ক্ষেত্রে হবে আচ্ছা, 7টি, তাই না ম্যাম? 7টি। ও আচ্ছা। আর ম্যাম আপনাদের এটা থেকে কি এমসিকিউ প্রশ্ন আসে যে গণিত হ্যাঁ, পাঠ পরিকল্পনা ধাপসমূহ কয়টি? তখন 7টি। তখন দিব 7টি। আর এটা যখন এটা প্রধান ধাপ বলবো তখন দিব 3টি, প্রধান ধাপ তাই না ম্যাম? বলবো তখন বলবো 3টি। জি আর ম্যাম। যদি বলো পাঠ পরিকল্পনার সক্রিয় ধাপ কয়টি, একটা জিনিস খেয়াল করুন, সক্রিয় ধাপ তখন হবে 3টি। ওই প্রধান ধাপটি সক্রিয় ধাপ। উপরের যে এই যে সক্রিয়, পরিচিতি, সক্রিয় ধাপ বলে প্রধান ধাপে, তাই না? একটু শুনুন। সক্রিয় মানে হচ্ছে যেখানে কাজ করার বিষয় আছে, হ্যাঁ, আমাকে কিছু করতে হবে বা আপনাকে কিছু করতে হবে, সেটা হচ্ছে সক্রিয়। পরিচিতি, শিখনফল, এখানে আপনার কিছু করার নাই, আমার কিছু করার নাই, এগুলো সব আগেতে জাস্ট লেখা, এগুলো হচ্ছে পাঠ পরিকল্পনার মধ্যে লেখা থাকবে। সক্রিয় ধাপ বলতে যেখানে শিক্ষক শিক্ষার্থী কোনো কাজ করবে, সেটা হচ্ছে সক্রিয় ধাপ। আর শিক্ষক শিক্ষার্থী কাজ করে মূলত প্রস্তুতি, উপস্থাপনা, মূল্যায়ন। ম্যাডাম শব্দটা কি স্বকীয় না সক্রিয়? সক্রিয় মানে কাজ করা। সক্রিয়। নিষ্ক্রিয় সক্রিয় আছে না, সে সক্রিয়। এখন আমরা দেখবো যে পাঠ পরিকল্পনার এই ধাপগুলো কি কি, মানে কি কি তো নাম জানলাম, এর মধ্যে কি কি থাকে। আচ্ছা, পরিচিতি, পরিচিতির অংশে একশো কি একশো থাকবে? পঞ্চাশ মিনিট করেন, 150 মিনিট করেন। আপনারা তো লেসন প্ল্যান করেছেন তাই না, জি মোটামুটি ম্যাডাম। জানেন বিষয়গুলো। আচ্ছা, পরিচিতি যেটা বলেছি প্রথম, 1 নম্বর যে ধাপটা, সেই অংশে কি কি থাকে বলুন তো একজন।
ম্যাডাম শিক্ষকের পরিচিতি। তারপর শিক্ষকের নাম। তারপর এখানে থাকবে আমি কোন বিষয়ে পাঠ দিব, শ্রেণীর নাম থাকবে, তারিখ থাকবে, তারপর এর পাঠের পাঠের পাঠ্যনাম শিরোনাম থাকবে ম্যাম। পাঠের শিরোনাম, পাঠ্যাংশ, সময়, রোল থাকবে, শ্রেণী থাকবে, হিসাবাংশ। শিক্ষকের নাম থাকবে। বিষয়টা তো অবশ্যই মানে থাকবে, আগে বিষয়টা শিক্ষকের দিয়ে পরিচিতি। তারপরে না পাঠ্যাংশ পাঠ শিরোনাম। পরিচিতি মানে এখানে শিক্ষকের পরিচিতি বোঝায়, ঠিক আছে। এখানে শিক্ষকের নাম, তারপর হচ্ছে আপনারা যখন ডিপিএড করবেন তখন থাকবে এখানকার রোল, আর এমনিতে আপনার যখন বিদ্যালয়ের নাম থাকবে, আপনার ব্যক্তিগত নাম, বিদ্যালয়ের নাম, তারপর আপনি কোন ক্লাসের জন্য পাঠটা পাঠ পাঠ দিব। পরিকল্পনা করছেন সেই ক্লাসের মানে শ্রেণী, তারপর হচ্ছে বিষয়, কোন বিষয়ের পাঠ, পাঠের শিরোনাম, ওই বিষয়ের আজকে কোন পাঠটা নেবেন, তারপর সময় থাকবে, তারিখ থাকবে, ঠিক আছে। জি ম্যাম। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি পরিচিতি, এই অংশে শ্রেণীর স্তর, সময়, বিষয়, পাঠের শিরোনাম ইত্যাদি তথ্য প্রদান করা হয়, যেগুলোকে ভিত্তি করে শিক্ষক সমগ্র পাঠের পরিকল্পনা করতে পারে। বুঝতে পারেন। তাহলে পরিচিতিতে কি কি থাকবে আমরা সবাই ক্লিয়ার। জি ম্যাডাম। এরপর শিখন ফলে, শিখন ফলটা একজন একটু পড়ুন তো, এখানে কি কি থাকবে। ম্যাম পড়বো? জি ম্যাডাম। শিখন ফল। পাঠদান প্রক্রিয়ায় মূল চাবিকাঠি হলো শিক্ষণফল বা আচরণিক উদ্দেশ্য। পাঠের শেষে শিক্ষার্থীর আচরণে অর্থাৎ তার চিন্তায়, অনুভূতিতে, দক্ষতায় কি ধরনের পরিবর্তন শিক্ষক আশা করেছেন তা উদ্দেশ্যে লিপিবদ্ধ করতে হবে। উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে জানা থাকলেও শিক্ষক কোন পথে যাবেন, কি করে যাবেন এবং কিভাবে গেলে ছাত্র শিক্ষক সহজে ও অন্তরঙ্গ আনন্দময়তার মধ্যে দিয়ে অভীষ্ট উদ্দেশ্য অর্জন করতে পারবেন তা স্থির করা সম্ভব সম্ভব হবে। হবে। আচ্ছা, সম্ভব হবে। তাহলে ম্যাডাম শিখন ফল বলতে কি বোঝানো হলো। মানে শিক্ষার্থীরা পাঠদান শেষে মানে যে শিক্ষক পাঠটা দিল এটা থেকে মানে যা শিখবে মানে আশা করা যায় সেটাই হচ্ছে ম্যাম শিখন ফল। আচ্ছা, আপনাদের এখান থেকে ইয়ে আসতে পারে, এমসিকিউ আসতে পারে, পাঠদান প্রক্রিয়ার মূল চাবিকাঠি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সব সময় আসে জি মোটামুটি। ম্যাম, আপনি এর আগে বলেছিলেন শিখন ফল লিখে রেখেছেন। আচ্ছা, পাঠদান প্রক্রিয়ার মূল চাবিকাঠি হলো শিখন ফল, আর এটার আরেকটা নাম হলো আচরণিক আচরণের উদ্দেশ্য। উদ্দেশ্য। আমরা এটা জেনে রাখবো, শিখন ফল মানে আচরণিক উদ্দেশ্য। এটা দেখে হতচকিত হওয়ার কোনো কারণ নাই যদি আচরণিক উদ্দেশ্য লেখে, যে একটা নির্দিষ্ট পাঠের আচরণিক উদ্দেশ্য কি, তখন আমরা যে শিখন ফল যেটা সেটা। তাহলে এখন দেখি শিখন ফলটা কি। শিখন ফল হচ্ছে একটা নির্দিষ্ট পাঠ শেষে একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় যে পরিবর্তনগুলো আশা করা যায়, মানে যে পরিবর্তনগুলো হবে বলে আশা করা যায়, সেগুলোকে ওই পাঠের শিখন ফল বলে। বুঝা গেল, যে একটা নির্দিষ্ট পাঠ শেষে একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় যে পরিবর্তনগুলো হবে বলে আশা করা যায়, সেগুলোকে শিখন ফল বলে। তো আমাদের পাঠ পরিকল্পনা করতে হলে প্রথমে আমরা পরিচিতি দিব বক্স আকারে, দিয়ে তারপরে শিখন ফলগুলো লিখবো। একটা পাঠে সাধারণত 3 থেকে 5টা শিখন ফল নেওয়া হয়, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন একটা পাঠে সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 5টা শিখন ফল নিতে। আর শিখন ফল নিলে কি হবে, আপনার অলওয়েজ টার্গেট থাকবে যে আমার আজকের পাঠে আমি শিক্ষার্থীদেরকে কি শেখাবো, সেটা মাথায় থাকবে। সো আমি শুধু ওটার উপরই ফোকাস করব, যার কারণে শিক্ষার্থীরা আর শিক্ষকের মধ্যে একটা ভালো পরিবেশে শিক্ষণটা সম্ভব হবে। এরপরে আসি বিষয়বস্তুর ধারণা। তাহলে আমাদের 2টা পার্ট গেল, একটা গেল পরিচিতি আর 2 নাম্বার হচ্ছে শিখন ফল। এখন 3 নাম্বার, আমরা বারবার বলছি যে এই যে ধাপগুলো, এগুলো কিন্তু এলোমেলো করা যাবে না। লেসন প্ল্যানের ধাপগুলো এলোমেলো করা যাবে না। ম্যাডাম শিখন ফলের সংজ্ঞাটা একটু একটু বলেন। একটি নির্দিষ্ট পাঠ শেষে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় যে পরিবর্তনগুলো হবে বলে আশা করা যায়,
সেগুলোকে শিখন ফল বলে। শিখন ফলের কিছু উদাহরণ আছে, যেমন শিখন ফল হতে হবে এইরকম যেটাকে আপনি সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে পারেন। ঠিক আছে, এই যে শিক্ষার্থী জানতে পারবে, জ্ঞান লাভ করতে পারবে, এগুলো কি শিখন ফল হবে কিনা বললেন তো? ধরুন আমি বললাম আজকে আমি একটা টপিক নিলাম যে একটা রিডিং পড়া নিলাম, তারপর আমি শিখন ফল দিলাম, শিক্ষার্থীরা মানে কি এই রিডিংটা এই টেক্সটটি পড়ে, এই অনুচ্ছেদটি পড়ে জ্ঞান লাভ করবে, তাহলে এটা কি আমার শিখন ফল হবে? ম্যাম হবে না। কেন জি হবে না? ম্যাডাম। ম্যাম এটা তো পরিমাপ করা যাচ্ছে না, জ্ঞান লাভ করবে এটা তো পরিমাপ করা যাবে না, এটা হবে না। জি ম্যাডাম শিখন ফল হবে। কিরকম হবে? সুনির্দিষ্ট। জ্ঞান লাভ ভাষাটা সুনির্দিষ্ট ভাষাটা কতটা? অনেক নিচু হতে হবে। জি জি, শিখন ফল কিরকম? এখানে জ্ঞান লাভের পরিমাণটা সুনির্দিষ্ট হবে না জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিখন ফল হতে হবে অবশ্যই সুনির্দিষ্টভাবে পরিমাপযোগ্য, সুনির্দিষ্টভাবে পরিমাপযোগ্য, যেটাকে আপনি পরিমাপ করতে পারবেন। জ্ঞান লাভ করবে, এখন সে কতটুকু জ্ঞান লাভ করেছে এটা কি আমরা পরিমাপ করতে পারবো? সে কি 1 কেজি জ্ঞান লাভ করেছে, নাকি 1 লিটার জ্ঞান লাভ করেছে, না 1 গজ জ্ঞান লাভ করেছে? আমরা কি সেটা মানে মেপে দেখতে পারবো? পারবো না। সেই জি জন্য না। এইরকম কোনো মানে ইয়ে এরকম কোনো শব্দ আমরা শিখন ফলে ব্যবহার করব না যেগুলোতে সঠিকভাবে পরিমাপ করা যাবে না। তাহলে আমরা কিভাবে শিখন ফল লিখবো? আমরা হয়তো দিতে পারি এই অনুচ্ছেদটি শিক্ষার্থী সঠিক উচ্চারণে পড়তে পারবে। ঠিক আছে, এটা একটা শিখন ম্যাম ফল। শিখন ফল তো আমরা কারিকুলাম থেকেই নেব, এটা তো আর আমরা বানিয়ে লিখবো জি না। জি, কারিকুলাম থেকেই নেবেন, ভাষাটার কথা বলছি, ভাষাটার কথা বলছি। শিখন ফলের ভাষা হবে অ্যাকশন ভার্বে, মানে করে দেখাতে পারবে, যেমন বর্ণনা করতে পারবে, শনাক্ত করতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে, চিহ্নিত করতে পারবে, পার্থক্য করতে পারবে, তারপর হচ্ছে যে অঙ্কন করতে পারবে। এরকম শিখন ফলটা আপনাকে পরিমাপ করতে পারবে, যে ক্লাস শেষে আপনি শিক্ষার্থীকে বলবেন ঠিক আছে তুমি এটাকে এখন আমার শিখন ফল যদি থাকে পড়তে পারবে তাহলে পড়ে দেখাবে, যদি থাকে লিখতে পারবে তাহলে সে লিখে দেখাবে, লিখে দেখাবে। যদি থেকে পার্থক্য করতে পারবে তাহলে সে পার্থক্য করতে পারবে। কিন্তু আমি যদি বলি সে জ্ঞান লাভ করবে, এখন আমি তাকে কিভাবে পরিমাপ করব? সে যে জ্ঞানটা লাভ করেছে তার জ্ঞানটা কি যথাযথ হয়েছে কি হয় নাই, বা কোনো কতটুকু জ্ঞান লাভ মূল্যায়নের করেছে মাধ্যমে আমি প্রশ্ন করে পরিমাপ করতে পারবো। এই জন্য শিখন ফল পরিমাপযোগ্য। এরপরে আসে বিষয়বস্তুর ধারণা। বিষয়বস্তুর ধারণা হচ্ছে সংশ্লিষ্ট অধ্যায়ের, উদাহরণস্বরূপ সংখ্যার ধারণা, ভগ্নাংশের ধারণা, প্রাথমিক 4 নিয়ম, যোগ গুণ, সমস্যা সমাধান, চিত্র অঙ্কন ইত্যাদি। অর্জন উপযোগী যোগ্যতা, শিখন ফল বিষয়বস্তুর পরিসর এবং ক্লাস পিরিয়ডের মেয়াদের কথা বিবেচনায় রেখে একটি অধ্যায়কে কয়েকটি পাঠে বিভক্ত করতে হবে। তবে এক্ষেত্রে বার্ষিক পাঠ পরিকল্পনা ব্যাহত না করে শিক্ষক প্রয়োজন বোধে সমন্বয় সাধন করতে পারে। বিষয়বস্তুর ধারণা হচ্ছে যে, যেমন আমাদের যে বিষয়টা বইয়ে পড়বে, সেই বিষয়টা পড়াবো। অধ্যায় থাকে, তাই না? একটা অধ্যায় থাকলে কি হয়, যেমন ধরুন সংখ্যার ধারণা, হয়তো বড় অধ্যায় কিংবা ভগ্নাংশের ধারণা, যেটা আপনার একদিনের ক্লাসে শেষ করতে পারবেন না, তখন আমরা কি করি ওই ভগ্নাংশের ধারণাটাকেই আমরা কি করি, একদিন নেই, একদিন দিলে তো হয় না, 2 দিন অথবা 3 দিনেও কখনো কখনো একটা পাঠকে ভাগ করে করে নেই না? জি ম্যাডাম, এটাকেই বলা পাঠ্যাংশ। হয় জি ম্যাম। পাঠ্যাংশ, যেটা হ্যাঁ, একটা হচ্ছে প্রধান পাঠ আর একটা হচ্ছে পাঠ্যাংশ। পাঠ্যাংশ। যেমন আমরা আমাদের আজকের এই লেসন প্ল্যানটাই দেখুন, এটা পুরোটা ছিল পাঠ পরিকল্পনা, এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি, তাই না? গত ক্লাসে আমরা অর্ধেক আলোচনা করেছি। গত ক্লাসে আমাদের শিখন ফল ছিল পাঠ পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ, আর হচ্ছে পাঠ পরিকল্পনায় কি পাঠ পরিকল্পনার গুরুত্ব। আর আজকে আমাদের শিখন ফল হচ্ছে পাঠ পরিকল্পনার ধাপ সমূহের ধাপসমূহ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বর্ণনা। বিবরণ। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র পাঠ পরিকল্পনার এই ধাপগুলো সম্পর্কে জানবো, এগুলোর মধ্যে কি কি থাকে সেটা নিয়ে আলোচনা করি। তাহলে এই যে আমরা একটা পাঠকে ভাগ করে নিলাম, এটাই হচ্ছে বিষয়বস্তুর ধারণা। ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, এবার আমরা আসি 4 নাম্বার ধাপে। পাঠ পরিকল্পনার 4 নাম্বার ধাপটা কি? উপকরণ। ম্যাডাম একটি কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার, বলুন। ম্যাডাম আমরা ওই যে এখানে তো বিষয়বস্তু ধারণা আমরা অন্যান্য পাঠ্যিকার ক্ষেত্রে এই যে অন্য বিষয়ের ক্ষেত্রে যেন আমরা ওই যে ওই পরিচিতির উপরে ডান দিকে পাঠ এবং পাঠ্যাংশ লিখে দিই।
আর তাহলে এই ক্ষেত্রে কি ম্যাডাম আমরা ওই যে শিক্ষণ লেখার শেষে এই বিষয়বস্তু ধারণাটা লিখবো? শিকনফল লেখার পরে জি জি বিষয়বস্তু জি। ধারণাটা লিখবেন, কিন্তু হ্যাঁ আমরা পাঠ্যাংশটাই একটা এখানে আলাদা একটা পয়েন্ট দিয়ে লিখবেন। জি ম্যাডাম, এটা ম্যাডাম নেই, আমরা ধন্যবাদ। শিখন ফলের পরে ম্যাডাম আমরা উপকরণ লিখি, তাহলে কি ম্যাডাম এটা ভুল হবে? ওই যে আমরা একটা লিখে ফেলি, বুঝছেন? আমার কাছেও মনে হয় এখন বইতে এটা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওইভাবে করলে আমাদের সময়টা বাঁচে। আমরা পরিকল্পনা যেহেতু করবো তো আমরা ম্যাডাম, বুঝতেই পারি। তখন জি যদি আমরা ম্যাডাম, কারণ শিখন আমরা ফলের পরে অন্য উপকরণটা বিষয়ে পাঠ লিখি, পরিকল্পনা আমরা উপরে লিখে ফেলি আর কি। হ্যাঁ, আমরাও যখন করেছি আমরাও এরকমই করেছি, উপরে লিখে ফেলেছি, আমাদেরকে বিএডেও এভাবেই পড়ানো শেখানো হয়েছিল। এখন দেখি আমাদের নতুন বইয়ে এটাকে আবার আলাদা করে দিয়ে আসে, এই যে 20 সালের বইটাতে ম্যাম এখন ম্যাম এইভাবে। ম্যাম জি বলুন। বিষয়বস্তু ম্যাম বিষয়বস্তু ধারণা ম্যাম হ্যালো, বিষয়বস্তু ধারণাটা একটু বলেন আবার। ম্যাডাম বিষয়বস্তু বিষয়বস্তু ধারণা হচ্ছে ধারণাটা একটু একটা বড় পাঠকে ছোট ছোট পাঠে ভাগ করে নেওয়া। পাঠ্যাংশ যেটা সেটাই হচ্ছে বিষয়বস্তু ধারণা। পাঠ্যাংশ। শুনেন, আপনারা শুধু জেনে রাখেন, এগুলোর জন্য মার্কস তো কাটা হবে না। যে আপনি বিষয়বস্তু ধারণাটা উপরে দিলেন না নিচে দিলেন, এটার জন্য আপনার ফাইনালে কোনো মার্কস কাটা হবে না। আপনার শুধু দেখবো যে পাঠ্যাংশটা লেখা আছে কিনা, এটা হচ্ছে কথা। এটা 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 সাধারণত ম্যাডাম আমরা আমরা এতদিন করে পাঠ্যাংশটা আসছি, ম্যাডাম আমরা কি অন্যান্য পরিচিতির বিষয়ের উপরে পরিচিতি, যে লিখি যে ম্যাডাম ম্যাডাম, পরিচিতির মধ্যে আমরা লিখে হ্যাঁ, পাঠক হ্যাঁ শিরোনামের পরিচিতির মধ্যে পরে আমরা পাঠ্যাংশ লিখি। পাঠ্যাংশ লিখে পরিচিতি থাকি। বাক্সে এটাই। লিখে আসছি। ও এটাই আমরাও তো। পরিচিতি বাক্সে লিখে ঠিক আসছি। আছে ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো জেনে রাখেন, প্রয়োজন বুঝে যেখানে ব্যবহার করবেন। যদি এরকম করে চায় তাহলে এরকম আপনি জেনে রাখলেন, যেখানে প্রয়োজন সেখানে দিলেন, আর না জি হলে ম্যাডাম, এটা এটা জেনে রাখলাম যে পরিচিতি। বিষয়বস্তু কোনগুলো হতে পারে, এটা জেনে রাখলাম। পাঠ্যাংশটাই বিষয়বস্তু ধারণা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উপকরণ নিয়ে আমরা একদম বিস্তৃত ক্লাস করেছি। উপকরণ কি, উপকরণ কাকে বলে, উপকরণ কেন ব্যবহার করব, তারপর হচ্ছে কিভাবে নির্বাচন করব, বৈশিষ্ট্যগুলো কি কি, নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কি কি, তাই না? আমার মনে হয় উপকরণ নিয়ে আর কিছু বোঝানোর নাই। আপনারা খুব ভালো করে উপকরণটা পারেন। তারপরে একজন স্যার একটু পড়ুন এখানে উপকরণ ধাপে কি কি দেয়া আছে। ম্যাডাম পড়ি। উপকরণ: শিক্ষককে তার পাঠের বিষয়বস্তু অনুযায়ী উপকরণ নির্বাচন ও ব্যবহার করতে হবে। পাঠের সূচনা সুন্দর, আকর্ষণীয় এবং পাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ উপকরণ ব্যবহার করলে তা শিক্ষার্থীর মনোযোগ ও আগ্রহকে ধরে রাখতে সমর্থ হবে। পরিবেশ থেকে প্রাপ্ত সহজলভ্য ও স্বল্প বা বিনামূল্যের উপকরণ ব্যবহার করার প্রতি শিক্ষকদের উৎসাহিত করতে হবে। কাগজ, কলম, কাঁচি এবং স্কেল দিয়ে তৈরি করা যায় এমন সব শিক্ষা উপকরণ ব্যবহার করা যেতে পারে। কিছু বাস্তব উপকরণ যেমন কাঠি, বল এবং প্লাস্টিকের পানির বোতল ইত্যাদি শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা দরকার হতে পারে। উপকরণসমূহ কম দামের এবং একবার তৈরি করা হলে বারবার এবং বহু বছর ধরে ব্যবহার উপযোগী হতে হবে। এক্ষেত্রে যা প্রয়োজন সেটা অর্থকরী নয়, প্রয়োজন শিক্ষকদের আন্তরিকতা। আচ্ছা স্যার, এখান জি থেকে ম্যাডাম। কি বোঝায় উপকরণটা কি, মানে কি রকম হবে? উপকরণটা মানে হবে কম দামের অথবা মানে যেমন অথবা বিনামূল্যে। তাহলে আবার এটা উপকরণটা এভাবে করে একবার তৈরি করা হলে যেন আমরা সবসময় এটা বহু বহু বছর কোনটা? ধরে ব্যবহার করতে পারি। প্রথম বিষয় জি হচ্ছে ম্যাডাম। আমি আজকে যে পাঠটা নিচ্ছি সেই পাঠের সাথে ওই মানে পাঠ সংশ্লিষ্ট, জি সংশ্লিষ্ট ম্যাডাম, এটা একটা উপকরণ পাঠের নিতে হবে। যে পাঠ সংশ্লিষ্ট উপকরণ নিতে হবে অবশ্যই, হ্যাঁ, পাঠের প্রথমে এটাই বিশিষ্ট সিদ্ধান্ত। অনুযায়ী উপকরণ নির্বাচন করতে হবে। এরপরে হচ্ছে যে আর আমি আর প্রথমে এরপর চিন্তা করতে হবে যে এইভাবে সহজভাবে পাওয়া যায় উপকরণটা, ওইটা আগে চিন্তা করতে হবে। জি, প্রথমে হচ্ছে বিষয় সংশ্লিষ্ট হবে, তারপরে হচ্ছে এবার সেটা স্বল্প মূল্যের অথবা বিনামূল্যের হবে, যেমন সহজলভ্য। কাগজ সহজলভ্য হবে, স্বল্প মূল্যের হবে, বিনামূল্যের হবে, বাস্তব উপকরণ হতে মানে আর যেমন প্রকৃতি থেকে সহজে আমরা যে উপকরণটা পাই সেটাই হবে। প্লাস্টিকের পানির বোতল, যেগুলো একদম সহজলভ্য, বিনামূল্য কিংবা স্বল্প মূল্যের এরকম। তো এখানে আরেকটা কথা বলেছি, উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা অর্থকরী নয়, শিক্ষকের আন্তরিকতা। মানে এখানে বোঝাচ্ছে যে শিক্ষক যদি আন্তরিক হয় তাহলে তিনি উপকরণ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টাকা পয়সার দরকার হয় না। এটাই। শিক্ষকের টাকা পয়সা লাগবে না ম্যাডাম। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তারপর আমাদের এবার আসছি পাঠ পরিকল্পনার প্রধান যে ধাপগুলো, সেটা প্রথমটা প্রস্তুতি। এই যে এতক্ষণ যা যা জানলাম আমরা, এই পরিচিতি, শিখন ফল, বিষয়বস্তুর ধারণা, উপকরণ, এই চারটাই হচ্ছে
নিষ্ক্রিয় ধাপ, এখানে শিক্ষার্থীর কিছুই করার থাকে না। আপনি এগুলো হচ্ছে শিক্ষকের প্রস্তুতিমূলক সবটাই। এখন আমরা দেখব প্রস্তুতি। ম্যাম উপরের চারটা নিষ্ক্রিয় ধাপ। নিষ্ক্রিয় ধাপ মানে এগুলো আপনি ক্লাসরুমের মধ্যে গিয়ে কোনো কিছু করবেন না, এগুলো হচ্ছে ক্লাসরুমে যাওয়ার আগ পর্যন্ত যত কিছু সেগুলোর বর্ণনা। আর এখন হচ্ছে ক্লাসরুমে মানে ম্যাডাম উপরে গুলো হলো শিক্ষকের করণীয় কাজ, আর শিক্ষকের যখন প্রস্তুতি করণীয়, শুরু হবে তখন শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে নিয়ে। শিক্ষক শিক্ষার্থী দুজনেরই, এটা হচ্ছে এই জন্য সক্রিয় ধাপ, ঠিক আছে? জি আচ্ছা, ম্যাডাম। একদম ম্যাডাম বলুন প্রস্তুতি ধাপে কি করবো, প্রস্তুতিটা কি? একজন ম্যাডাম একটু পড়ুন, পড়ে বলুন প্রস্তুতি। প্রস্তুতি প্রস্তুতি অংশে শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে প্রথম মানসিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করবেন। এই সম্পর্ক বন্ধুসুলভ এবং সৌহার্দ্যপূর্ণ হওয়া প্রয়োজন। এজন্য প্রথমেই শ্রেণীর পরিবেশকে সহজ ও প্রীতিপূর্ণ করতে হবে। অতঃপর শিক্ষক শ্রেণীবিন্যাস এবং শ্রেণীর পরিবেশ পাঠের উপযোগী করবেন। নতুন পাঠের জন্য প্রয়োজনীয় পূর্ব জ্ঞান এবং অভিজ্ঞতা শিক্ষার্থীদের রয়েছে কিনা প্রশ্নের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে। প্রস্তুতি থেকে অনেক শিক্ষার্থী নতুন পাঠের বিষয়বস্তু আন্দাজ করতে পারবে। যদি না পারে তবে শিক্ষককে নতুন পাঠের ঘোষণা দিয়ে নতুন পাঠের উদ্দেশ্য সুস্পষ্ট করে শিক্ষার্থীদের বলে দিতে হবে। পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের নিকট সুস্পষ্ট হলে শিক্ষক ও শিক্ষার্থী সমবেতভাবে নতুন জ্ঞান অর্জনে অগ্রসর হতে পারবেন। তাহলে প্রস্তুতিটা আমরা কি বুঝলাম? প্রস্তুতিটা কি? ম্যাম প্রস্তুতি বলতে এখানে যে কোনো ক্লাস শুরুর আগেই শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের যে মানসিকভাবে যোগাযোগ ও সম্পর্ক একটা স্থাপন করতে হবে পাঠ সম্পর্কে, এবং শিক্ষার্থী যাতে পাঠের প্রতি আগ্রহ হয় তার জন্য শিক্ষককে একটু বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং পাঠের প্রতি তাকে মনোযোগ এবং আগ্রহী করতে হবে। জিনিসটাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। অন্য আর কেউ? ম্যাম এটা দিয়ে মেইনলি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস গুলোকে বোঝানো হয়েছে। ম্যাডাম নতুন পাঠের পূর্ব জ্ঞান যাচাই করতে হবে। নতুন পাঠের পূর্ব জ্ঞানটা যাচাই করতে হবে, প্রয়োজনীয় পূর্ব জ্ঞান, যে আমি আজকে নতুন একটা পাঠ দিব, এটার জন্য আগে তার যতটুকু পর্যন্ত জানা দরকার সেই জ্ঞানটা তার আছে কিনা সেটা একটু যাচাই করে নিতে হবে। আচ্ছা, সাধারণত দেখা যায় যে প্রস্তুতি পর্বে হচ্ছে আমি আজকে যে পাঠটা দিব সেই পাঠ সম্পর্কে একটা মানে পূর্ব প্রস্তুতি, শিক্ষার্থী সেটার জন্য প্রস্তুত আছে কিনা, শিক্ষার্থীকে একটা ভয় ভীতিহীন পরিবেশে, মানে প্রথমে শিক্ষার্থী যদি শিক্ষককে ভয় পায় তাহলে দেখা যায় যে সেখানটা কার্যকর হয় না, ফলপ্রসূ হবে না। সেই জন্য প্রথমেই আমাদের এমন একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শিক্ষক শিক্ষার্থী ভয় ভীতিহীন পরিবেশে শিক্ষণ শেখানো কার্যাবলী পরিচালনা করবে, যেটা আবেগ সৃষ্টির মাধ্যমে আমরা করতে পারি ম্যাম। আবেগ সৃষ্টি, যেটা এটাই আবেগ সৃষ্টি, কুশল বিনিময়, এগুলোই হচ্ছে প্রস্তুতি নিয়ে। সেখানে যেমন আমরা শিক্ষার্থীদেরকে প্রথমে সালাম দিয়ে তারপর কেমন আছো তোমরা, আমাদের কমন যেটা প্রশ্ন করে খেয়ে এসেছো কিনা, আসতে কোনো ম্যাডাম সমস্যা হয় প্রস্তুতির মেইন টপিকটা আমরা যেটা জানতাম যে হলো ওই কুশল বিনিময়, আবেগ সৃষ্টি আর পূর্বজ্ঞান যাচাই, ওইটা নিয়ে সমন্বয় করেই প্রস্তুতি হয়ে যাবে। কুশল বিনিময়, আবেগ সৃষ্টি, তারপর শিক্ষার্থীদেরকে একটু আনন্দিত করার জন্য, আমার সাথে সহজ করার জন্য শিক্ষকের সাথে, তখন তাদের সাথে কখনো ছড়া, কখনো গান, কখনো পাঠ সংশ্লিষ্ট গল্প, অথবা কখনো পাঠ সংশ্লিষ্ট অন্য কোনো টপিকের মানে আলোচনা, এই জিনিসটা করে শিক্ষার্থীকে পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করা। এরপরে পাঠ ঘোষণা করে মূল ক্লাসে শিক্ষণ শেখানো পর্বে এটাই হচ্ছে প্রস্তুতি। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব আজকে আমাদের যে পাঠ্যাংশ বা সেটা ওই যে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে
বের করে আনার চেষ্টা করব। শিক্ষক এমন কিছুর অবতারণা করবে যাতে শিক্ষার্থীরা মুখ ফুটে বলতে পারে যে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি পারে কিনা। শিক্ষার্থী সেটা না পারে তাহলে কয়েকবার চেষ্টা করার পর শিক্ষক সেটা তখন নিজেই বলে দিবেন যে হ্যাঁ আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই পাঠ শিরোনামটা খাতায় লিখে নাও। আগে শিক্ষক বোর্ডে লিখবেন, বোর্ডের একদম মাঝখানে বড় করে লিখবেন, লিখে নিচে আন্ডারলাইন করবেন, করে শিক্ষার্থীদেরকে বলবেন আজকের পাঠ শিরোনামটা তোমরা সবাই খাতায় লিখে নাও। এটা অবশ্যই করতে হবে সব সময়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই পাঠ শিরোনাম খাতায় লিখতে হবে। আপনি বোর্ডে লিখবেন আর শিক্ষার্থীরা খাতায় লিখবে। এরপরে আমরা আসি পাঠ পরিকল্পনার মূল ধাপ, যেটা হচ্ছে শিখন শেখানো কার্যাবলী, প্র্যাকটিসের যে অধ্যায়। প্রস্তুতি ম্যাম। প্রস্তুতি না, শিখন শেখানো কার্যাবলী, উপস্থাপন। উপস্থাপন। জি আচ্ছা ম্যাডাম, আমরা তো শিখন শেখানো কার্যাবলী লিখে তারপর প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন লিখি, তাহলে ম্যাডাম এটা কি ভুল হবে? না, শিখন শেখানো কার্যাবলী লিখে কোন জায়গায় শিখন শেখানো কার্যাবলী না এখানে লিখেন? তো এখানে তো ম্যাডাম প্রসেসটা যখন আলাদা। আমরা একটা পাঠ পরিকল্পনা করব তখন ম্যাডাম শিখন শেখানো কার্যগুলো উপরে লিখি, তারপর লিখি সাইডে যে প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন। তাহলে ম্যাডাম এখানে যে শিখন শেখানো কার্যাবলী আলাদা লিখছে এটা তো বুঝতেছি না। না, ভুল হবে না, কারণ আপনার প্রস্তুতি থেকেই তো আপনার শিখন শেখানো কার্যাবলীটা শুরু হয়। ওটা আর কি আপনারা ওই 3টা ধাপকেই মূল একটা ধাপে নিয়ে আসেন যে শিখন শেখানো কার্যাবলীর ভিতরেই প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন দেন। তারপর তাহলে ম্যাডাম শিখন শেখানো কার্যাবলী না লিখে যদি আমি উপস্থাপন লিখি ম্যাম? ভুল হবে না, ঠিক আছে, সমস্যা নাই। এই শিখন শেখানো কার্যাবলীটাই হচ্ছে উপস্থাপন। লেসন জি ম্যাম, প্ল্যানে আমরা ধন্যবাদ, বুঝতে পেরেছি। উপস্থাপন আর মূল্যায়ন লিখি, সমস্যা নাই, আপনি যেভাবে লিখেছেন ঠিক আছে, হবে। আচ্ছা, এখন একজন স্যার আমরা শিখন শেখানো কার্যাবলী বলতে কি বুঝি, এখানে কি করা হয় সেটা একটু পড়বেন, পড়ে আমাদেরকে বলবেন। স্যারেরা কেউ আছেন? এতক্ষণ তো সবাই রেসপন্স করেছিলেন। জি ম্যাডাম, ম্যাডাম করি। আমি আছি। জি স্যার বলুন। হ্যালো শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো ম্যাডাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন বলেন। আপনি কি আমাদের শুনতে শিখন পাচ্ছেন? শিখন শিখানো কার্যাবলী, শিখন শিখানো কার্যাবলী পাঠের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশই হচ্ছে শিক্ষার্থীর জ্ঞান জয়েন ভান্ডার জ্ঞান কি? বা- জ্ঞান ভান্ডারকে নতুন করে জ্ঞানের সম্ভার দিয়ে সমৃদ্ধশালী করার জন্য পরিকল্পিত। নতুন ধারণা দান করার জন্য বিভিন্ন উদাহরণ ব্যবহার করা যেতে পারে। সমস্যা সমাধানের জন্য সমস্যা অনুযায়ী নানাবিধ উদ্ভাবনীমূলক পদ্ধতি ব্যবহার হতে পারে। দক্ষতা হলে ব্যবহারিক কাজের অনুশীলন হতে পারে। মোট কথা, এই অংশে শিক্ষক শিক্ষার্থী তাদের নিজ 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 জ্ঞান। স্যার আমি মোবাইল থেকে পড়ছি তো একটু ইয়া করে পড়তে হইতাছে, হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা বাকিটা এর আমি জন্য পরে দিই সমস্যা ম্যাডাম। হচ্ছে। তাদের মোট তাদের নিজ নিজ জ্ঞান মোট ও কথা, অভিজ্ঞতাকে এই কাজে অংশে লাগিয়ে শিক্ষক শিক্ষার্থী তাদের নিজ নিজ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে প্রয়াসী হবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তাহলে বলেন তো এখান থেকে কি বুঝলেন, শিখন শেখানো ধাপে কি করা হবে? ম্যাডাম, শিখন শিখানো ধাপে শিক্ষার্থীকে যে সমস্যাটা আছে এই সমস্যা অনুযায়ী তাদেরকে উদাহরণ বা জ্ঞানের ধারণার মাধ্যমে এটাকে শিখন শিখানোটা আরো করা হবে, উৎসাহিত করা হবে এবং বুঝিয়ে দেওয়া হবে। ম্যাডাম হাতে কলমে শিক্ষা দেওয়া হবে, যেটা ব্যবহারিক। ব্যবহারিক ম্যাডাম, যেটা এই যেখানে ধাপটা সহজ হচ্ছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। পাঠ পরিকল্পনার ক্ষেত্রে এবং ক্লাসে, যে উদ্দেশ্যে শিক্ষার্থীদের হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্ব পাঠ পরিকল্পনার ক্ষেত্রে এবং ক্লাসে প্রয়োগ করার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এখানে সমস্যার সমাধান করার যতগুলো চেষ্টা আছে, নানাভাবে উদাহরণ দেশ থেকে সবকিছু ভাবে, মানে শিক্ষকের নিজস্ব ভান্ডার এবং বই ভান্ডার দুইটা মিলে শিক্ষার্থীদের সবচেয়ে ভালো একটা জায়গা হচ্ছে এই
জায়গা শিখন শেখানো কার্যাবলীটা এর মাধ্যমে ওদেরকে শেখাতে হবে। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে ব্যাখ্যা আজকে করেছেন। ম্যাম মূলত সফল করে তোলার আমাদের জন্য শিখন শেখানো কার্যাবলী গুরুত্বপূর্ণ ম্যাডাম। মূলত আমাদের এই যে একটা পুরো লেসন প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে এই শিখন শেখানো কার্যাবলী মানে উপস্থাপন, যেটাকে আমরা বলছি উপস্থাপন। আপনি আপনার শিক্ষার্থীদেরকে কি শেখাতে চান, সেটা কোন প্রক্রিয়া বা পদ্ধতি কিংবা কৌশল অবলম্বন করে শেখাবেন, সেখানে কতগুলো ব্যাখ্যা দিবেন, কতগুলো উদাহরণ দিবেন, কি কি করবেন, সব কিন্তু এই ধাপেই, এই উপস্থাপন ধাপে। এটাই হচ্ছে আপনার পাঠ পরিকল্পনার মূল ধাপ। আপনার শিক্ষার্থী শিখবে কি শিখবে না সেটা এই ধাপ দেখলেই বোঝা যায়। এই ধাপ দেখলে, এই উপস্থাপন ধাপ দেখলেই, আপনার পাঠের এই উপস্থাপন ধাপ দেখলেই যে কেউ মূল্যায়ন করতে পারবে আপনার আপনি কিরকম ক্লাস নেন। ঠিক আছে, এটা হচ্ছে শিখন শেখানো কার্যাবলী আর একটা পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনি ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী না শিখবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন, করাতে থাকবেন। মানে পুরো একটা লেসন প্ল্যান যদি ধরুন 40 মিনিটের হয়, সেখানে আপনি 5 মিনিট রাখবেন যে আবেগ সৃষ্টি কুশল বিনিময় মানে প্রস্তুতিতে, আর 5 মিনিট রাখবেন মূল্যায়নে। বাকি যে 30 মিনিট থাকে, মানে আপনার যতটা ক্লাস, যে রকমই ক্লাস হোক, 150 মিনিটের ক্লাস হলে সেরকম করে, 60 মিনিটের ক্লাস হলে সেরকম, সর্বোচ্চ সময় দিতে হবে এই উপস্থাপন ধাপে। এই উপস্থাপন ধাপে সারাক্ষণ শিক্ষার্থীদেরকে সক্রিয় রাখতে হবে কাজের মাধ্যমে, যত ব্যাখ্যা বিশ্লেষণ, তারপর হচ্ছে যে প্র্যাকটিস অনুশীলন সবকিছু এখানেই শিক্ষক ও শিক্ষার্থী কর্মে তৎপর থাকে ম্যাম এই অংশেই। এখানেই শিক্ষার্থীর শেখনটা কার্যকর হয়। প্রস্তুতিতে কিন্তু শিক্ষার্থী শেখে না, মূল্যায়নেও শিক্ষার্থী শেখে না, শিক্ষার্থী শেখে এই ধাপেই, আর শিক্ষকও এই ধাপেই তার সবচেয়ে ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু এখানেই দেখান, এখানেই করেন। তো আপনাদের এখানে একটা এমসিকিউ আসতে পারে, শিখন শেখানো কার্যাবলী মানে পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি, তাহলে আমরা বলবো শিখন শেখানো কার্যাবলী। আর যখন বলবে চাবিকাঠি কোনটি, তখন কি হবে? শিখন ফল, শিখন ফল। এই আচরণিক উদ্দেশ্য। হ্যাঁ, এই দুইটা যে কথা একটু মানে মনে রাখবেন। যখন বলবে পাঠের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ কোনটি, তখন আমরা বলবো শিখন শেখানো কার্যাবলী কিংবা উপস্থাপন, যেটাই থাকে। আর যদি বলে কোনো পাঠদান প্রক্রিয়ার মূল চাবিকাঠি কোনটি, তখন আমরা কি বলবো? শিখন ফল বা আচরণিক উদ্দেশ্য। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের শিখন ফল মানে উপস্থাপন করব। আবার একটু বলেন ম্যাম, আমি বৃষ্টির জন্য শুনতে পাইনি, মানে কথাগুলো একটু আবার। পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? তখন বলবো ম্যাম শিখন শেখানো কার্যাবলী, তখন বলবো না, এখানে লেখা আছে পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, হ্যাঁ শিখন শেখানো কার্যাবলী, সরি আমি বুঝেছি যে শিখন ফল। শিখন ফল না, এটা হবে শিখন শেখানো কার্যাবলী অথবা উপস্থাপন, এটারই আরেকটা নাম হচ্ছে উপস্থাপন। ঠিক আছে, আর যদি বলে একটা পাঠদান প্রক্রিয়ার মূল চাবিকাঠি কি, তখন কি হবে? শিখন ফল। মানে চাবিকাঠি হলো শিখন ফল বা আচরণিক উদ্দেশ্য, আর গুরুত্বপূর্ণ অংশ হলো শিখন শেখানো কার্যাবলী বা উপস্থাপন ধাপ। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। এবার আমরা আসি একটা পাঠ পরিকল্পনার সব শেষ ধাপে, মূল্যায়ন। মূল্যায়ন ধাপটা হচ্ছে এই অংশে শিক্ষক দেখবেন তিনি যে উদ্দেশ্য অর্জনের জন্য পাঠ শুরু করেছিলেন তা কতটা অর্জিত হয়েছে। এই কাজটি তিনি শ্রেণীতে প্রশ্ন করে, শিক্ষার্থীদের আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিয়ে, বিভিন্ন সমস্যার মাধ্যমে করতে পারেন। শিক্ষার্থীরা শ্রেণীর জ্ঞান ম্যাডাম আর একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমরা তো আসলে পাঠ পরিকল্পনা গণিতে খুব কম করেছি, তারপরে ম্যাডাম ওই যে সর্বশেষ যেখানে যেখানে জমা দিয়েছি বা ক্লাসেও কিছু করেছি, আমরা যে উপস্থাপনের ক্ষেত্রে যে বাস্তব, অর্ধবাস্তব এবং বস্তু নিরপেক্ষ যে উদাহরণটা দেই, এইটার বিষয়ে যদি একটু কাইন্ডলি বলতেন আমাদের। এই যে আমাদের যে লেসন প্ল্যানটা বইয়ে দেওয়া আছে, এখানে এটা অ্যাড করা দরকার ছিল, যেহেতু এটা আমরা গণিতে করছি, কিন্তু কেন যে কর্তৃপক্ষ এটা অ্যাড করে নাই আমি ঠিক ক্লিয়ার। ম্যাডাম এটা একটু ধোঁয়াশা আছে, মানে আমরা অতটা ক্লিয়ার না, বিশেষ করে আমি আমার কথাই বলি, সবার কথা জানি না কিভাবে ভালো হয় আসলে বাস্তবটা কিভাবে উদাহরণ দেবো, অর্ধবাস্তব এবং বস্তু নিরপেক্ষ, এটা মানে একটু আমরা একটু জানলে বা এখানে না থাকলেও যদি আপনি একটু ক্লিয়ার করতেন বা আরেকদিন নিতেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়।
ওকে ফাইন, আমি এটা ক্লিয়ার করে দিই, সমস্যা নেই। তাহলে আমরা আগে মূল্যায়নটা বুঝিয়ে নিই। মূল্যায়নটা হচ্ছে একটা নির্দিষ্ট পাঠ জি ম্যাডাম। শেষে আপনি এতক্ষণ শিক্ষার্থীদেরকে এই যে প্রস্তুতি দেখালেন, উপস্থাপন করালেন, মানে শিক্ষার্থীদেরকে এতক্ষণ যে অনুশীলন করালেন, সেই অনুশীলনটা আপনার কতটুকু কার্যকর হয়েছে সেটা যাচাই করা, এটাই হচ্ছে মূল্যায়ন। তো মূল্যায়নটা কিভাবে করবেন? কখনো সেটা মৌখিক হতে পারে, কখনো সেটা লিখিত হতে পারে, কখনো হচ্ছে সেটা শিক্ষার্থীদের আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে যাচাই করতে পারেন, কখনো বিভিন্ন সমস্যার সমাধান ছোট ছোট যাচাই প্রশ্নের করতে মাধ্যমে পারেন, করতে পারি, আবার কখনো সেটা বাড়ির কাজ দিয়েও যাচাই করতে পারেন। ঠিক আছে? করতে পারি। তবে মূল্যায়ন করার সময় আপনারা অবশ্যই শিখন ফলের দিকে খেয়াল রাখবেন। কেন এটা? কারণ আমার উদ্দেশ্য কি ছিল সেটা তো আমার শিখন ফলেই লেখা আছে, তাই না? আমি আজকে পুরো পাঠ কি করব, কিভাবে, মানে কি কি শেখাবো, সেটাই তো হচ্ছে আমার শিখন ফল। তো শিখন ফলে যেটা আছে, আমি পুরো ক্লাস সেটার প্রতিফলন প্র্যাকটিস করে ক্লাস শেষে সেটা মূল্যায়ন করব। যেমন আমার শিখন ফল যদি থাকে, শিক্ষার্থীরা জোড় সংখ্যাগুলো চিহ্নিত করতে পারবে। তো সারা ক্লাসে আমি অনেক সংখ্যা দিয়ে সেটা থেকে জোড় বিজোড় চিহ্নিত করে শেখাবো। শিখিয়ে ক্লাস শেষে আবার এরকম কতগুলো সংখ্যা দিয়ে তারপর দেখবো যে শিক্ষার্থীরা আসলে জোড় সংখ্যাগুলো চিহ্নিত করতে পারছে কিনা। যদি পারে তখন আমি বুঝবো যে আমার আজকের ক্লাসটা কার্যকর বা ফলপ্রসূ হয়েছে। তাহলে মূল্যায়নটা কিসের উপর নির্ভর করছে? শিখন ফলের উপর। ঠিক আছে? জি ম্যাম, শিখন ফলের উপর ভিত্তি করে আমরা মূল্যায়নটা করব। পার্টে অবশ্যই মূল্যায়ন রাখতে হবে, কারণ আমি সারাক্ষণ ক্লাস করলাম, যদি মূল্যায়ন না করি তাহলে আমার ক্লাসটা বৃথা। যে আমি কি শেখালাম, আসলে শিক্ষার্থীরা কিছু নিতে পারলো কিনা না পারলো সেটা আমি পরিমাপই করলাম না, যাচাই করলাম না। এই হচ্ছে মূল্যায়ন। আচ্ছা, আপনারা মূল্যায়নটা এখানে বড় করে দেওয়া আছে, এই মূল কথা এটাই, আপনারা মূল্যায়নটা একটু দেখে নিন। আর আমি একটু আপনাদেরকে সংক্ষেপে এটা বলে নিই, বাস্তব, অর্ধবাস্তব আর বস্তু নিরপেক্ষটা। ঠিক আছে? স্যার যেটা জানতে চেয়েছেন, গণিত শিক্ষার ক্ষেত্রে হচ্ছে আমাদের উপস্থাপন পর্বে 3টা ধাপ থাকে। জি ম্যাডাম বলেন। ম্যাডাম, যখন আমরা মূল্যায়ন করি তখন তো দেখা যায় ক্লাসে আমাদের অনেক শিক্ষার্থী থাকে, তো প্রত্যেকে তো ধরে ধরে মানে মূল্যায়ন করা সম্ভব হয় না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের অভিষ্ট লক্ষ্য শিক্ষার্থী বা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি তো ক্লাস যখন চলতে থাকবে, এই যে মাঝে মাঝে তো আপনি গাঠনিক মূল্যায়ন, পুরো ক্লাসেই তো আপনি কাউকে না কাউকে মূল্যায়ন করবেন, তাই না? গাঠনিক মূল্যায়ন। আর আপনি আপনার ক্লাসের শিক্ষার্থীদেরকে চিনেন, জানেন যে কারা সবল, কারা দুর্বল, কারা একটু, কার কোথায় প্রবলেম। কে রিডিং করতে পারে না, কে সংখ্যা চিনে না, কে জোড় বিজোড় চিনে না, কে স্থানীয় মান বুঝে না। আপনি তো রেগুলার ক্লাস করেন, তাই না? একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের এটা একটা প্লাস পয়েন্ট, সে তার শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে চেনে এবং জানে। কারণ এই শিক্ষার্থী 6 বছর যাবত তার কাছেই, তার অধীনেই থাকে। শিক্ষার্থীর সফলতা দুর্বলতা ওই শিক্ষকের একদমই নখদর পড়ে। সো আমরা দেখবো যে শিক্ষার্থী দুর্বল তাদেরকেই বেশি বেশি জিজ্ঞেস করার চেষ্টা করব, যারা রেসপন্স করে না, পিছিয়ে থাকে, করে, এরকম সবাইকে মূল্যায়ন করবে। আপনার সবাইকে জিজ্ঞেস করার দরকার নাই, যারা একটু দুর্বল তাদেরকে কয়েকজনকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। আর যখন মৌখিক ভাবে নেবেন, আর লিখিত ভাবে নিলে তো সবাইকেই করতে পারেন। আর বোর্ডে সেই রকম তখন তো কয়েকজনকে ম্যাডাম করাতে, গ্রুপ করেই করা যাবে, এটা কয়েকটা গ্রুপ গ্রুপে করে যদি করা যাবে, বেশি। বাড়ির কাজ দিয়ে জি। করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা ওটাতে আসি, বাস্তব অর্ধবাস্তব। গণিত শেখানো কার্যাবলীর উপস্থাপন ধাপে 3টা পর্যায় রয়েছে। সেই 3টা পর্যায় হচ্ছে, প্রথমে বাস্তব পর্যায়, তারপর অর্ধবাস্তব পর্যায়, এরপরে হচ্ছে বস্তু নিরপেক্ষ বস্তু পর্যায়। নিরপেক্ষ। বাস্তব পর্যায়ে যেটা, সেখানে হচ্ছে শিক্ষক সরাসরি বাস্তব উপকরণ দেখিয়ে শিক্ষার্থীদেরকে শেখাবে। যেমন আপনি আজকে শিক্ষার্থীদেরকে যোগ শেখাবেন, তখন আপনি সরাসরি একদম বাস্তব, দুটো কলমের সাথে আরো দুটো কলম, দুটো কাঠির সাথে আরো দুটো কাঠি বা 3টা কাঠি, আপনি যেই সংখ্যাটা যোগ করে দেখাতে চান, মানে বাস্তব জিনিস দেখিয়ে দেখিয়ে আপনি শিক্ষার্থীদেরকে যেই জ্ঞানটা দিবেন সেটা হচ্ছে আপনার বাস্তব উপকরণ। সেটা হতে পারে 2জন স্টুডেন্টের সাথে আরো 3জন স্টুডেন্ট যোগ করলেন, সেটাও হতে পারে, সেটা একদম বাস্তব। তাহলে সেটা হবে কি আপনার বাস্তব উদাহরণ, বাস্তব পর্যায়ে। ঠিক আছে? বাস্তব পর্যায়ে মানে কোনো বাস্তব জিনিস উপস্থাপন করে শিক্ষার্থীদেরকে দেখানো, শেখানো, সেটা। আর অর্ধবাস্তব হচ্ছে, যেমন আপনি দুটো কাঠি, প্রথমে বাস্তব পর্যায়ে দুটো কাঠি আর সাথে 3টা কাঠি যোগ করে শেখালেন যে এই যে 2টা কাঠি আর 3টা কাঠি, তাহলে কয়টা কাঠি হলো? ওরাই বলবে এই 2টা আর 3টা, ওরা গুনে গুনে বলবে 5টা হলো। এখন অর্ধবাস্তব পর্যায়ে আপনি ওই কাঠিগুলো আর দেখাবেন না। অর্ধবাস্তব মানে এটা পুরোপুরি বাস্তব না, বাস্তবের ছবি। ঠিক আছে?
এরপর যে আপনি কি করবেন, ওই কাঠিগুলোর 5টা কাঠির ছবি আঁকাবেন। এক পাশে 2টো কাঠির ছবি, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে আরেক পাশে 3টা কাঠির ছবি। এবার তাদেরকে বলেন, আচ্ছা আমরা তো এর আগে 2টা কাঠির সাথে 3টা কাঠি যোগ করেছি, আমাদের কয়টা হচ্ছিল 5, এখানে এখন কয়টা আছে দেখো, দেখে বলো। তখন শিক্ষার্থীরা ওই ছবি দেখে দেখে বলবে যে 1টা 2টা আর এখানে 3 4 5টা। ঠিক আছে, যাদের গ্যাপ আছে তাদেরকে আমরা বারবার প্র্যাকটিস করব, শেখাবো যে এই 2টা কাঠির সাথে এখানে কয়টা কাঠি আছে, এখানে কয়টা কাঠির ছবি আছে, এরকম করে করে। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধবাস্তব পর্যায়ে। অর্ধবাস্তব মানে ছবি, সেটা বইয়ের ছবি হতে পারে, আপনার পোস্টার পেপারে, আর্ট পেপারে আঁকানো ছবি হতে পারে, খুবই মডেল না ম্যাম? মডেল, হ্যাঁ, চার্ট, ছবি, এগুলো। অর্ধবাস্তব মানে যেটা সরাসরি সে ধরে ছুঁয়ে স্পর্শ করে বাস্তবতার সাথে দেখতে পারবে না, জাস্ট ওটা ছবি দেখবে, এটাই হচ্ছে অর্ধবাস্তব। আর বস্তু নিরপেক্ষ যেটা, সেটা হচ্ছে এখন আর বাস্তবও নাই অর্ধবাস্তবও নাই, সে বাস্তব জিনিসটাও দেখছে না, তার ছবিও দেখছে না। এখন শুধু দেখবে সে যে ছবিটা দেখেছিল সেই ছবিতে কি কি ছিল, কয়টা ছিল, সেটা সংখ্যাটা দেখবে। যেমন আমরা তাদেরকে দেখিয়েছি যে প্রথমে 2টা কাঠি, তারপরে সাথে 3টা কাঠি, ওটা ছিল বাস্তব। এরপরে দেখিয়েছি 2টো কাঠির ছবি সাথে 3টা কাঠির ছবি, সেটা ছিল অর্ধবাস্তব। এখন আমরা বলবো, আচ্ছা আমরা যে যেখানে দেখেছিলাম কয়টা কাঠি ছিল, প্রথমে কয়টা কাঠি ছিল, 2টা। কয়টা কাঠি ছিল, 2টা। 2 কিরকম, এখন আমরা 2টা লিখবো বোর্ডে, ওরা খাতায় লিখবে, আমি বোর্ডে লিখবো। লিখলাম 2, তারপরে কি আমরা কি করব আজকে, যোগ করা, তাই না? আমরা কি শিখেছি এতক্ষণ, কি নিয়ে আলোচনা করেছি, কিভাবে যোগ করতে হয়, যোগ করলে কি হয়, বাড়ে না কমে, সেই জিনিসটা। তাহলে যোগ চিহ্ন দিলাম। এর আগে তো আমরা যোগ চিহ্নটা কি সেটা শেখাবোই, চিহ্ন যখন দিব। তারপরে হচ্ছে এরপরে আমাদের কয়টা কাঠি ছিল, 2টা কাঠির সাথে আমরা কয়টা কাঠি যোগ করেছি, 3টা কাঠি। এখন আমরা কাঠিও দেখাবো না, কাঠির ছবিও দেখাবো না, সরাসরি ওই যে 3 সংখ্যাটা ওদের কাছ থেকে বলে নিয়ে যে কয়টা দেখেছি, 3টা। তাহলে এখন আমরা লিখবো 3, লিখেছি। তাহলে কত হলো এখন বোর্ডে, 2 যোগ 3। তাহলে এখন তোমরা বলো এই 2 এর সাথে 3 যোগ করলে আমাদের কত হয়। এবার তোমরা আঙ্গুলে গুনে গুনেও করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে। এবার তোমরা করো, শুরু করো। তাহলে 2 আর 3 কত হলো, এখন তারা গুনে গুনে বলবে 5। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। যে স্যার বলেছিলেন, কে, প্রাণগোবিন্দ স্যার? ম্যাডাম আমি তানভীর বলেছিলাম। তানভীর, আচ্ছা আচ্ছা। তানভীর কি এখন ক্লিয়ার, বাস্তব অর্ধবাস্তব হারিয়ে বস্তু নিরপেক্ষ? জি ম্যাডাম আমি ক্লিয়ার, কিন্তু আমার আর জানা সেটা হচ্ছে আমাদেরকে ম্যাডাম প্রতিটা পাঠ পরিকল্পনাতে এই 3টা পর্যায়ে দিতে বাধ্যতামূলক, মানে দিতেই হবে, এভাবেই করতে হবে, এটা হলো মূল জানা ছিল। এটাই তো জানা ছিল, তাই তো? আচ্ছা, আমাদের গণিত পাঠে সাধারণত যেগুলোতে সম্ভব, হ্যাঁ সব পাঠে সম্ভব না, সব পাঠে এই 3টা ধাপ প্রয়োগ করা সবসময় সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তারপরে হচ্ছে তৃতীয়, এইসব শ্রেণীগুলোতে মানে নিচের দিকে শ্রেণীগুলোতে বিশেষ করে 3টা ধাপই প্রয়োগ করা যায়। কিন্তু 4, 5 এর ক্ষেত্রে গেলে বা আস্তে আস্তে উপরের দিকে গেলে তখন আর 3টা ধাপ প্রয়োগ করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমি বাস্তব দেখাতে পারি না, শুধুমাত্র ছবি দিয়েই বোঝাতে হয়, মানে অর্ধবাস্তব আর বস্তু নিরপেক্ষ থাকে। আর কোনো কোনোটাতে দেখা যায় বাস্তবও যায় না, অর্ধবাস্তবও যায় না, শুধুমাত্র বস্তু নিরপেক্ষ দিয়েই করাতে হয়। তবে আমরা চেষ্টা করব 1, 2 এ সবগুলো ক্লাস 3টা ধাপেই প্রয়োগ করে তাদেরকে প্রাথমিক ধারণাটা সম্পর্কমূলক উপলব্ধির মাধ্যমে যদি দিতে পারি, তাহলে এরপরে আমরা যে বাস্তব অর্ধবাস্তব ছাড়া বস্তু নিরপেক্ষ দিয়েই তারা বুঝবে। আচ্ছা ম্যাডাম এই প্রশ্নগুলো সবার জন্যই কাজে লাগবে। সেটা হচ্ছে ধরেন আমি বাস্তব অর্ধবাস্তব বস্তু নিরপেক্ষ পার্ট পার পার্ট না দেখে যদি একবারে করে দিই, মানে এইগুলো আমি পয়েন্ট আগে লিখলামই না, আমি যদি একবারে ধাপে ধাপে করে দিই সেটা মানে কার্যকর হবে কিনা? যেগুলোতে সম্ভব সেগুলোতে আপনাকে আলাদা আলাদা ধাপে ধাপে অবশ্যই দেখাতে হবে। জি ঠিক আছে, সেগুলোতে যেটা সম্ভব সেটা একত্রে দেখাতে হবে। আচ্ছা আমরা চেষ্টা করব, হ্যাঁ নরমালি আমরা বাস্তব সব ক্লাসে নিব। আরেকটা পয়েন্ট আপনাদেরকে একটু জানার জন্য বলে রাখি, ম্যাডাম ম্যাডাম এখানে বই যে লেখা আছে যে বস্তু, ম্যাডাম শুনছি ম্যাডাম বস্তু ও ছবির সঙ্গে মিল করে সংখ্যা প্রতীকগুলো চিনতে দেবেন। ম্যাডাম এটার সাথে আপনার কথাটা আমি বুঝতেছি না, মানে বস্তু ও ছবির সঙ্গে মিল করে, ম্যাডাম বস্তু দেখাবো, ছবিও দেখাবো, তারপরে লিখবো। কি বস্তু ছবি বুঝলাম না। মানে বস্তু ও ছবির সঙ্গে নাকি মিল করে সংখ্যা প্রতীকগুলো চিনতে দেবো শিক্ষার্থীদেরকে। তো এখানে বস্তু নিরপেক্ষ, এটা হচ্ছে বস্তু নিরপেক্ষ। বস্তু নিরপেক্ষ পর্যায়ে ম্যাম, বস্তু নিরপেক্ষ পর্যায়ে
ঠিকই তো এতক্ষণ কি বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে তাহলে ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম এটা একটু বলুন, একজন একটু ফিডব্যাক দিন। আজকে আমাদের আলোচ্য আমরা বিষয়। আমরা আজকে আলোচনা জি করেছি স্যার। ম্যাডাম ওই গণিত পাঠের পরিকল্পনার ধাপসমূহ, যে আমাদের 7টা ধাপ আছে, 7টা ধাপ নিয়ে আলোচনা করেছি আমরা। প্রথমে 4টা নিষ্ক্রিয় নিয়ে, তারপর পরবর্তীতে 3টা সক্রিয় নিয়ে। আচ্ছা, এই ধাপগুলোর নাম কি কি? ধাপগুলি হচ্ছে ম্যাডাম ধাপগুলো পরিচিতি, হলো পরিচিতি, শিক্ষণ, উপবস্তুর শিক্ষণফল, ধারণা, বিষয়বস্তুর প্রস্তুতি। ধারণা, উপকরণ, প্রস্তুতি, বলতেছিলাম ম্যাডাম। উপস্থাপন, মূল্যায়ন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, ওই আপনি বলছিলেন যে আমরা যখন পাঠ পরিকল্পনা করব শিক্ষণফল যাতে অন্তত 2 থেকে 3টা হয়, কিন্তু আমরা 2 থেকে 3 কিছু কিছু হয় না, হ্যাঁ বলছি সর্বনিম্ন 3টা ম্যাডাম বলছে থেকে 3টা থেকে 5টা। 5টা। সর্বনিম্ন 3টা। জি জি হ্যাঁ, ম্যাডাম, 3টা কিন্তু থেকে আমরা 5টা দেখি যে করলে অনেক ভালো সময় হয়। ম্যাডাম একটা পাঠ পরিকল্পনা করতে গেলে আমাদের শিক্ষক সংস্করণ যে বই আছে, যে আজকের এই পাঠের একটাই মধ্যে থাকে। দেখা যায় শিক্ষণফল শুধু একটা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আপনাদের যদি ওরকম পার্ট ভাগ করা থাকে তাহলে আর কি করবেন, একটাই নেবেন। কিন্তু যেমন নরমালি কালকে হচ্ছে একটা একটা বিজ্ঞান আদর্শ বইয়ের মধ্যে লেসন আমি একটা প্ল্যান ইয়ে দেখলাম, 3 থেকে যে 5টা বিজ্ঞান করলে বইয়ে, ভালো হয়। হ্যাঁ বিজ্ঞান বইয়ের পার্ট অনেক বড়, কিন্তু নিতে লিখা পারেন। শিক্ষণফল লিখা আছে একটা। ঠিক আছে, সমস্যা নাই, এটা ফিক্সড না, বলছি যদি আদর্শ লেসন প্ল্যান হলে 3টা থেকে হ্যাঁ 5টা শিক্ষণফল থাকলে সেটা ভালো হয়। সেটা এখন যেখানে যেটা আছে, আমাদের শিক্ষণফল যেহেতু এখন কারিকুলামে নির্দিষ্ট, সো আমরা ওভাবেই নিব। ঠিক আছে, কোনো ওই কোনো পাঠে ক্ষেত্রে এটা থাকে। হ্যাঁ ম্যাডাম, ওই ক্ষেত্রে কি যদি শিক্ষণফল একটা থাকে আমি নিজে কি ওইটা লিখে ওটার সাথে অ্যাড করে দিব আরো? ওই শুধু শিক্ষণফল অ্যাড করলে তো হবে না, শিক্ষণফলের সাথে কাজও তো করতে হবে। আপনি যদি শুধু শিক্ষণফল অ্যাড করে কাজ না করেন তাহলে তো সমস্যা। না ঠিক কাজ আছে, থাকে ম্যাডাম, যেমন আপনি ওই একটাই ফলপ্রসূ করেন, একটাই ফলপ্রসূ করেন, সমস্যা নেই। ওই একটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, একটা নিয়েই কাজ করতে হবে তখন। ম্যাম আমি যেটা বলছি, ধরুন ফাইনাল পরীক্ষায় যদি আপনাদের একটা লেসন প্ল্যান তো থাকে সাধারণত, সেক্ষেত্রে আপনারা একটা মডেল পাঠ পরিকল্পনা শিখে নেবেন আর কি, এমন 2-3টা পাঠ পরিকল্পনা যেগুলোতে 3টা শিক্ষণফল থাকে, বাস্তব, অর্ধবাস্তব, বস্তু নিরপেক্ষ সবগুলো ধাপ ফলো করা যায়, এরকম একটা লেসন প্ল্যান করে রাখবেন, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর ক্ষেত্রে করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে এটাকে লেসন প্ল্যান যার নিয়ে যার আরো পছন্দ আলোচনা মতো করবো। লিখতে হবে লেসন প্ল্যানটা, হ্যাঁ, তখন নির্দিষ্ট করে পছন্দ দেওয়া মতো, থাকবে। তখন শুধু টপিকটা নির্দিষ্ট করে দিবে যে যোগ অথবা গুণ অথবা বিয়োগের উপর একটা লেসন প্ল্যান করুন, সেটা আপনি আবার আপনার পছন্দ মতো করুন। ম্যাডাম বিষয়বস্তু কি পাঠ্যাংশ? জি জি। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, শিখন শেখানো কার্যাবলী বা কার্যক্রমের এখানে কি আমরা ম্যাডাম এই পদ্ধতি অথবা কৌশলগুলো লিখবো? কিন্তু ম্যাডাম আপনার নমুনা পাঠ যেটা দিচ্ছেন আমাদেরকে, ওইখানে কিন্তু পদ্ধতি বা কৌশলের কোনো উল্লেখ করেন নাই ম্যাডাম, দেখে নেই, কিন্তু আমরা দিব কিনা? পদ্ধতি কৌশল দিবেন। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু দেখে নিবেন আর পরিকল্পনার গুরুত্ব, বিবেচ্য বিষয় আর ভাবসমূহ। আপনিও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। 171 স্যার।